মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর ও কর্ণফুলী নদীর উপরে হবে সড়ক রেল সেতু। একনেক সভায় সিদ্ধান্ত, ঢাকার বাইরে সুবিধা বাড়িয়ে রাজধানীতে কমানো হবে মানুষের চাপ। ফেসবুক পোস্টের জেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম সাময়িক বরখাস্ত। স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। দুর্গাপূজায় নেই কোনো নিরাপত্তা ঝুঁকি, জানালেন আইজিপি। বললেন, কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদের ডেকে চাওয়া হচ্ছে কৈফিয়ত। নজরদারিতে জামিন পাওয়া জঙ্গিরা। গণমাধ্যমের স্বাধীনতায় হস্তক্ষেপ করবে না সরকার, অচিরেই বাতিল হবে ডিজিটাল নিরাপত্তা আইন, জানালেন প্রেস সচিব। মিডিয়া সংস্কার কমিশন গঠনের ইঙ্গিত তথ্য উপদেষ্টার। এবং এবছর চিকিৎসায় যৌথভাবে নোবেল পেলেন মার্কিন জীববিজ্ঞানী ভিক্টর অ্যাম্ব্রোস ও গ্যারি রুফকোন। জিনের কার্যকলাপ ও মৌলিক নীতি আবিষ্কারের স্বীকৃতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি ওমর ইনাল। ৬,৫০০ কোটি টাকা খরচ বাড়িয়ে ২৪,৩৮১ কোটি টাকা ব্যয় হতে যাচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে। জাপানের ঋণে ভূ রাজনৈতিকভাবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রকল্পটি ২০২৯ সাল নাগাদ বাস্তবায়ন করা হবে। একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা জানান, কোনো রাজনৈতিক সুবিধাপুষ্ট প্রকল্প হাতে নেবে না সরকার। বর্তমান অর্থনীতির বাস্তবতায় অর্থপ্রবাহ বাড়াতে প্রয়োজনীয় প্রকল্পের কাজ চলমান রেখে নতুন কিছু প্রকল্প হাতে নেওয়া হবে বলেও জানান তিনি। দেশের দক্ষিণ পূর্বে সমুদ্র অর্থনীতি ও ভূ রাজনৈতিক দৃষ্টিতে একটি গভীর সমুদ্রবন্দর নির্মাণের পরিকল্পনা দীর্ঘদিনের। এর আগে ২০১২ সালে সোনাদিয়া দ্বীপে চীনের আগ্রহে গভীর সমুদ্রবন্দর নির্মাণ অনেক দূর এগুলেও শেষ পর্যন্ত ভারতের আপত্তিতে মুখ থুবড়ে পড়ে। সবশেষ ২০২০-এ জাপানের সহযোগিতায় মাতারবাড়িতে প্রকল্পটি আবারও আলোর মুখ দেখতে শুরু করে। বর্তমান সরকারের দ্বিতীয় একনেক সভায় দ্বিতীয় সংশোধনী এনে প্রকল্পটির মেয়াদ বাড়ানো হলো ৩ বছর। বাস্তবায়নে ২৪,০০০ কোটি টাকার মধ্যে জায়গায় ঋণ দেবে প্রায় ১৮,০০০ কোটি টাকা। যখন আরও ব্যবসা বাণিজ্য বাড়বে, একটা গভীর সমুদ্র বন্দর না লাগলে আমাদের ব্যবসা খরচ অনেক বেশি হয়, কারণ ছোট ছোট জাহাজে করে সিঙ্গাপুর বা অন্য কলম্বো থেকে আমাদের নিয়ে আসতে হয়। এটা অনেক বেশি ব্যয়বহুল, সময় সাপেক্ষ। জাপান কিন্তু একটা দেশ যেটা অত্যন্ত, আমি আগেই বলেছি, খুব সহজ শর্তে ঋণ দেয়। জাপান এই জন্য আমাদের কাছে খুব নিরাপদ মনে হয়। জাপানি প্রকল্পে দেশীয় ঠিকাদার দুর্নীতি করেছে এমন কোনো প্রমাণ আমিও কখনো শুনিনি। একনেকে অনুমোদন দেওয়া হয় ঢাকা রংপুর মহাসড়কের প্রকল্প শেষ করতে। ১১,৫৬০ কোটি টাকা ব্যয়ে কর্ণফুলী নদীর ওপর সড়ক কাম রেল সেতু নির্মাণ প্রকল্প হাতে নিল সরকার। এছাড়া ঢাকা শহরের চাপ কমাতে সিটি কর্পোরেশন ও পৌর এলাকার নাগরিক সুবিধা বাড়ানোর কথাও জানান উপদেষ্টা। উন্নয়ন বাজেট এমনিতে আমরা একটু ছোট করতে চাচ্ছি, কারণ আমাদের অর্থ উপদেষ্টা এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর একটু বিপদে আছেন। বিকেন্দ্রীকরণ, ঢাকা ভিত্তিক যেই নগরায়ন হয়েছে, নগরায়নের বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে। একনেক সভায় ২৪,৪১২ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে 2টি নতুন প্রকল্প রয়েছে। বিনিয়োগ। সানবির রূপল, সময় সংবাদ, ঢাকা। দুর্নীতির প্রাতিষ্ঠানিক অদক্ষতা ও আওয়ামী সরকারের জোর করে চাপিয়ে দেয়া নীতির কারণেই স্বাধীনভাবে কাজ করতে পারেনি দেশি বিদেশি এনজিওগুলো। অর্থ ছাড়েও দেয়া হয়েছে নানা ধরনের প্রতিবন্ধকতা। শ্বেতপত্র কমিটির ৩য় বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা বলেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। দেশি বিদেশি ও স্থানীয় পর্যায়ের ৭৮টি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সভা শেষে ডক্টর দেবপ্রিয় বলেন, বিদেশে অবস্থানরত বাংলাদেশি দূতাবাসগুলো থেকে যথাযথ সহায়তা পায়নি উন্নয়ন সংস্থাগুলো। এনজিও পরিচালনাকারী প্রধান সংস্থা বা এনজিও ব্যুরো থেকেও করা হয়েছে অসহযোগিতা। পাশাপাশি কার্যক্রম ছোট করে আনতেও নানা মহল থেকে চাপ দেওয়া হয়েছে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর দেবপ্রিয় বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে এখনও কার্যক্রম পরিচালনায় বিদ্বেষের শিকার হচ্ছেন অনেক এনজিও কর্মী। এই মুহূর্তে বেসরকারি উন্নয়ন প্রতিষ্ঠানগুলো কার্যক্রমকে সুষ্ঠুভাবে
এবং সংগতভাবে করার ক্ষেত্রে সবচেয়ে অন্যতম বড় বাধা হিসেবে ওনারা দেখছেন বিভিন্ন প্রাতিষ্ঠানিক প্রতিবন্ধকতা এবং তার ভিতরে দুর্নীতি, এবং সেই দুর্নীতি এবং প্রতিবন্ধকতা অনেক সময় ইচ্ছাকৃত, অনেক সময় সরকারি বিভিন্ন নীতি প্রণোদিতভাবে এটা হয়েছে। এমনকি একই সাথে সরকারের বিদেশে যে দূতাবাসগুলো আছে তাদের ভূমিকা নিয়েও কিন্তু ওনারা উষ্মা প্রকাশ করেছেন। সেহেতু সরকারি ব্যবস্থাপনাকে সুষ্ঠু করা, তাকে আরও বেশি দুর্নীতিমুক্ত করা, এবং এইটা অন্যতম বড় বিষয় হিসেবে ওনারা দেখেছেন। ফেসবুকে পোস্টের জেরে ওএসডির পর এবার লালমনিরহাটের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে স্থায়ীভাবে বহিষ্কারের দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দাবি না মানলে বিভাগীয় কমিশনার কার্যালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও আন্দোলনে নিহত আবু সাইদকে নিয়ে লালমনিরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মির ফেসবুক স্ট্যাটাস নিয়ে সারা দেশে চলছে আলোচনা সমালোচনা। তবে ফেসবুক পোস্টের বিষয়ে তাপসী তাবাসসুম উর্মি সাংবাদিকদের বলেন তার অবস্থান এ বিষয়ে পরিষ্কার। আমি যখন দেখবো আমার দেশের উপর কোনো থ্রেট চলে আসতেছে, আমি মনে করব আমার দেশকে বাঁচানোর জন্য আমার যতটুকু বলা উচিত সেই বলাটাই আমার দায়িত্বশীলতা। পোস্টে ডিলিট হয়নি, পোস্টটা অনলি মি করে রেখেছি। এদিকে উর্মির স্থায়ী বহিষ্কার ও আইনগত ব্যবস্থা নেয়ার দাবিতে রংপুরে বিক্ষোভ সমাবেশ করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। তারা রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয় ঘেরাও সহ কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন। যেখানে সারা দেশের মানুষ আবু সাইদের যে আত্মত্যাগে চোখ দিয়ে মানুষের ঝরঝর করে পানি পড়ছে, তাকে এইভাবে কটূক্তি করাটা আমরা কোনোভাবেই পরিবারের পক্ষ থেকে মেনে নিতে পারছি না। এই উর্মিকে যথাযথ শাস্তির ব্যবস্থা করতে হবে। আইনজীবীরা বলছেন একজন সরকারি কর্মকর্তার এমন মন্তব্য পুরোপুরি আইন পরিপন্থী। ছাত্ররা যে প্রাণ দিল, সেই ছাত্রদের প্রাণ দেওয়ার প্রতিও তো একজন শিক্ষিত মানুষ হিসেবে শ্রদ্ধাবোধ থাকা দরকার, সেটাও কিন্তু উনি রাখতে পারলেন না। নাজমুল ইসলাম নিশাদ, সময় সংবাদ, রংপুর। এবারের পূজায় কোনো নিরাপত্তা ঝুঁকি নেই বলে আশ্বস্ত করেছেন পুলিশ মহাপরিদর্শক। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দুর্গাপূজার নিরাপত্তা প্রস্তুতি পরিদর্শন শেষে ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আগে জামিন পাওয়া জঙ্গিরা আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর নজরদারিতে আছে। এ সময় আইজিপি আরও জানান, ৫ আগস্টের পর যেসব পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দেননি তাদের তলব করে কৈফিয়ত চাওয়া হচ্ছে। বুধবার ষষ্ঠীর মাধ্যমে শুরু হবে শারদীয় দুর্গোৎসবের আরাধনা। মণ্ডপে মণ্ডপে এখন সাজ সাজ রব। বরাবরের মতো এবারও জাতীয় মন্দির ঢাকেশ্বরীতে সাড়ম্বরে আয়োজন করা হয়েছে দুর্গাপূজার। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব নির্বিঘ্ন করতে তৎপর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই অংশ হিসেবে সোমবার দুপুরে ঢাকেশ্বরী মন্দির পরিদর্শন করেন পুলিশের আইজিপি। ঘুরে দেখেন নিরাপত্তার প্রস্তুতিমূলক দিকগুলো। পরিদর্শন শেষে গণমাধ্যমে কথা বলেন পুলিশ প্রধান। তিনি জানান, দেশে এবার ৩১,০০০-এর বেশি পূজা মণ্ডপে নিরাপত্তা দেওয়ার জন্য প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। ধর্মীয় উৎসাহ উদ্দীপনার সঙ্গে এবং উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন হবে। বোধন এবং ষষ্ঠী পূজা থেকে সকল পূজা মণ্ডপে আনসার ভিডিপি মোতায়েন হবে। পুলিশের যে স্ট্রাইকিং ফোর্স, টহল ফোর্স, তারাও মোতায়েন থাকবে। যদি কেউ অপতৎপর চালায় সেই ক্ষেত্রে তাৎক্ষণিক দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। সবার মত প্রকাশের স্বাধীনতা থাকলেও কেউ যাতে ফায়দা নিতে না পারে সেজন্য পর্যাপ্ত ব্যবস্থা রাখা হবে বলে জানান আইজিপি। নিরাপত্তা সংখ্যা এটা আমাদের কাছে কোনো ডেফিনিট কোনো কিছু নাই, তারপরেও আমরা সতর্ক থাকতে চাই। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলা, কোনো ধরনের অপতৎপরতা কোনো সুযোগ নাই। কেউ জঙ্গি তৎপরতা করবে বা আইএসআই বা অন্য কোনো সংগঠনের ভাবাদর্শে চলবে সেটার কোনো সুযোগ নাই। জঙ্গির কথা বলা হচ্ছে এবং যারা জামিনের কথা বলা হচ্ছে তাদের উপর আমাদের নজরদারি সেটি কিন্তু অব্যাহত আছে। কেউ যদি জঙ্গি কার্যক্রমে জড়িত হয় সেই ক্ষেত্রে তাদেরকে বিহাইন্ড দ্য বার্স থাকতে হবে। পুলিশের হারানো মনোবল ফিরে আসতে শুরু করেছে বলেও জানান ময়নুল ইসলাম। যারা গরহাজির সদস্য ইতিমধ্যে তাদেরকে তাদের যে ডিপার্টমেন্টের অ্যাকশন সেটা কিন্তু শুরু হয়েছে। তাদেরকে কৈফিয়ত তলব করা হয়েছে, তারা কেন গরহাজির, তাদেরকে হাজিরের জন্য নোটিশ করা হয়েছে এবং তারা যদি না আসে আমাদের ব্যবস্থা ক্লিয়ার, তাদেরকে চাকরিতে রাখার কোনো সুযোগ নাই।
সীমান্ত এলাকায় বিজিবি আর উপকূলে কোস্টগার্ডের পাশাপাশি সশস্ত্র বাহিনীও এবারের পূজায় মাঠে থাকবে বলে জানান পুলিশ প্রধান। সশস্ত্র বাহিনী প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি অঞ্চলে মোতায়েন আছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। সাংবাদিকতাকে পেশাদার ও দায়িত্বশীল করতে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় তিনি বলেন, ওয়েজ বোর্ড বাস্তবায়নে বাধা মালিক ও সম্পাদক। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, অন্তর্বর্তী সরকার গণমাধ্যমের স্বাধীনতায় কোনো হস্তক্ষেপ করবে না। সব কালো আইন বাতিল করে অবাধ সাংবাদিকতার পথ উন্মুক্ত করা হবে। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে গণমাধ্যম সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার। বদলে যাওয়া নতুন বাংলাদেশে সাংবাদিকতাকে পেশা হিসেবে গড়ে তুলতে আলোচনার আয়োজন করে মিডিয়া সাপোর্ট নেটওয়ার্ক। শিরোনাম, সংবাদ মাধ্যমের সংস্কার কেন, কিভাবে। রাজনৈতিক এবং অর্থনৈতিক আলোচনায় অংশ নেন মাঠ পর্যায়ের সাংবাদিক, সম্পাদক ও গণমাধ্যম বিশ্লেষকরা। মূল প্রবন্ধের পর নিজেদের মতামত তুলে ধরেন সংবাদকর্মীরা। গণমাধ্যমের উপর অযাচিত হস্তক্ষেপ, বেতন বৈষম্য, বিভিন্ন আইনি জটিলতার কথা তুলে ধরেন তারা। দেশের যে কোনো পত্রিকায় কি ছাপা হবে না হবে তা যেমন রাজনৈতিক হস্তক্ষেপ ছিল, তেমনি আরো বেশি ছিল বিজ্ঞাপনী সংস্থার হস্তক্ষেপ। গার্মেন্টসের চেয়েও কম বেতন পায়। এই প্রেজেন্ট সিচুয়েশনে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন, বহু টেলিভিশনের 3 মাস 6 মাস করে বেতন বাকি আছে। টিভির জন্য হয়তো একটু এদিক ওদিক হতে পারে, পত্রিকার জন্য একরকম হতে পারে, কিন্তু একটা অভিন্ন ওয়েজ বোর্ড হতে পারে কিনা সেটা দেখার বিষয়। ইউনিয়নগুলো সংস্কার করা উচিত। ইউনিয়নে এখন ভুয়া সাংবাদিকের সদস্য সংখ্যা অনেক বেশি। একটা ইউনিয়নে 2000, আরেকটা ইউনিয়নে 3000, 5000 সাংবাদিক ঢাকায় আছে। এটা আমার বিশ্বাসই হয় না। আলোচনায় অংশ নিয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, সাংবাদিকতার সুরক্ষার জন্য গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হবে। মিডিয়া লিটারেসি সেটিও আমাদের মধ্যে গড়ে ওঠেনি। যখন এখানে ওয়েজ বোর্ডের কথা আসে, সম্পাদক মালিকরা তারা কিন্তু ওয়েজ বোর্ড নিয়ে এক ধরনের বিরোধিতা করে। সকল পক্ষের সাথে বসে তাদের একটা পরামর্শ নিয়ে আমরা এই সংস্কার কমিশনটা আসলে ঘোষণা করতে চাচ্ছি। একই অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অবাধ সাংবাদিকতা নিশ্চিত করতে বাতিল করা হবে কালো আইন। আর এক মালিকের একাধিক গণমাধ্যমের বাতিল চান পিআইবির মহাপরিচালক। একটা মিডিয়া মালিকের একটা পত্রিকার বেশি থাকতে পারবে না। তারপরে আপনার কালো টাকার মালিকদেরকে মিডিয়াতে আসার পথ বন্ধ কিভাবে করা যায়? আপনি কালো মিডিয়ার জায়গায় বন্ধ না করেন, আপনি কালো টাকার জায়গায় তাকে ধরেন। মিডিয়া ফ্রিডম, প্রেস ফ্রিডম নন নেগোশিয়েবল। এটা আমরা এই জায়গায় কোনো ধরনের কোনো হস্তক্ষেপ হবে না। যতগুলো কালা আইন আছে, আমার মনে হয় যে মিডিয়া সংস্কার কমিশন সেইটার বিষয়ে কথা বলবে। সাইবার সিকিউরিটি অ্যাক্ট এটা থাকবে না, এটা আমরা রহিত করব। গণমাধ্যম সংস্কার কমিশনে যেন স্বৈরাচারের দোসররা স্থান না পায় সেদিকে লক্ষ্য রাখার দাবি জানান অংশগ্রহণকারীরা। যাতে আরেকটা নাজমুস্তালিহি, সময় সংবাদ, ঢাকা। এদিকে রংপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে 3 সাংবাদিকের বিরুদ্ধে দায়ের করা মামলা খারিজ করে দিয়েছেন আদালত। সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় দুপুরে জেলার সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক আব্দুল মজিদ এ আদেশ দেন। 2021 সালে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ভিজিডি কার্ডের অনিয়ম ও দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জেরে রংপুর কণ্ঠের সাংবাদিক শরীফুল ইসলাম, মানব কণ্ঠের মহিউদ্দিন মখদুমি ও দেশ রূপান্তর পত্রিকার মামুনুর রশিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন চেয়ারম্যানের শ্বশুর মোস্তাফিজার রহমান। 3 বছর ধরে সাক্ষীদের জবানবন্দি ও যুক্তিতর্ক শেষে অভিযোগ প্রমাণ না হওয়ায় আদালত 3 সাংবাদিককে বেকসুর খালাস দেন। মত প্রকাশের স্বাধীনতা হরণকারী এই আইন দ্রুত বাতিলের দাবি জানান ভুক্তভোগীরা। আজকের এই রায়ের পরে আমাদের মনে হচ্ছে যে বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা, সেই স্বাধীনতা অক্ষুণ্ণ রয়েছে। এখন যে বিচার বিভাগ সুষ্ঠুভাবে তদন্ত করে বা যে সাক্ষ্য প্রমাণের ক্ষেত্রে অনেক কিছুই আমাদের পক্ষে রায় দিয়েছেন, তো আমরা অনেক খুশি। বিজ্ঞ ট্রাইব্যুনাল সামগ্রিক নথি পর্যালোচনা করে পারিপার্শ্বিকতা বিবেচনা করে এই যে 3 আসামি, সেই 3 আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ সন্দেহাতীতভাবে তাদের যে বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে খালাস প্রদান করে। এই রায়ের মধ্যে দিয়ে এই মামলায় নিযুক্ত আইনজীবী হিসেবে আমি যেমন সন্তোষ প্রকাশ করছি। রাজুকের প্লট বরাদ্দে কোটা ব্যবস্থার সমালোচনা করে সবার জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানিয়েছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান। আর কর্মকর্তা কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকায় সংস্থাকে এক হাত নিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় তারা এই কথা বলেন।
যানজট কিংবা জলজট, দূষণ কিংবা অধিক জনসংখ্যা, এমন কোনো সমস্যা নেই যা ঢাকায় নেই। সমস্যার চাদর আবৃত রাজধানী দিনকে দিন হয়ে উঠছে বসবাসের অযোগ্য। সেই ঢাকাকে বাসযোগ্য গড়ে তোলার জন্য তরুণদের সম্পৃক্ততা চায় অন্তর্বর্তীকালীন সরকার। একই সঙ্গে নানা সমস্যা নিরসনে রাজুকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন দুই উপদেষ্টা। সোমবার সকালে মতিঝিলে রাজুক অডিটোরিয়ামে বিশ্ব বসতি দিবস উপলক্ষে আয়োজিত সভায় পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা জানান, নতুন বাংলাদেশ গড়েছে তরুণ প্রজন্ম। এদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব না। রাজধানী খালি উন্নয়নই হলো আর উন্নয়নই হলো আর উন্নয়নই হলো, আর রাজুক খালি কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো কর্তৃপক্ষই থাকলো। এখানে জবাবদিহিতা, স্বচ্ছতা এগুলো আমরা আসলে সত্যিকার অর্থেই দেখিনি। রাজুকের বোর্ডে তরুণ তরুণী নিলে সমস্যা কোথায়? তরুণ আমাদের আর্কিটেক্ট আছেন, তরুণ নগর নিয়ে ভাবেন এমন মানুষেরা আছেন। যখন আমরা দেখি যে আমাদের 7 মসজিদে গাছ কেটে ফেলে, তখন তরুণরা দাঁড়িয়ে যায়, কিন্তু তখন কিন্তু দেখি নাই যে রাজুকের বোর্ডের গিয়ে কেউ দাঁড়িয়েছে বা সিটি কর্পোরেশনের কেউ গিয়ে দাঁড়িয়েছে। প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা সব কোটা উঠিয়ে রাজুকের প্লট বরাদ্দ জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়ার আহ্বান জানান। ব্যাপক সংস্কারের কথা বলা হচ্ছে। আমরা আমাদের যেইটুকু সময় পাবো আমরা সংস্কারটা শুরু করে দিয়ে যাব। কোটার কারণে আমরা এতগুলা প্লট নেব, কোটার কারণে আমরা অতগুলা করবো, সমস্ত কোটা উঠিয়ে দেন, জনগণের জন্য উন্মুক্ত করে দেন না কেন? সমস্ত কোটা উঠিয়ে দিয়ে লটারির মাধ্যমে কেন ঢাকা শহরের জমি দেওয়া হয় না? এই ফ্যাসিলিটিগুলি বন্ধ করে দিতে হবে। বসতি দিবসের 2024-এর প্রতিপাদ্য ছিল তরুণদের সম্পৃক্ত করি, উন্নত নগর গড়ি। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। কাগজে কলমে শহর হলেও গ্রামের চেয়েও নাজুক পরিস্থিতি। সামান্য বৃষ্টি হলেই দেখা দেয় জলাবদ্ধতা। 8 বছর আগে ঢাকা উত্তর সিটির অধীনে আসলেও নতুন 18টি ওয়ার্ডের বাসিন্দাদের অভিযোগ, পর্যাপ্ত নাগরিক সুবিধা পাচ্ছেন না তারা, বরং হোল্ডিং ট্যাক্স আদায়ে মরিয়া সিটি কর্পোরেশন। যদিও উত্তর সিটির প্রধান নির্বাহীর দাবি, নানা আইনি জটিলতায় সময় মতো উন্নয়ন কাজ শেষ করতে পারছেন না তারা। মিজানুর রহমানের তোলা ছবিতে আলামিন তুষারের রিপোর্ট। নেই ফুটপাত, নেই সড়ক বাতি, বেশিরভাগ সড়কে লাগেনি উন্নয়নের কোনো ছোঁয়া। যেগুলোতে কাজ শুরু হয়েছিল সেগুলো অসমাপ্ত পড়ে আছে মাসের পর মাস। ড্রেনেজ ব্যবস্থার এমনই বেহাল দশা যে সামান্য বৃষ্টি হলেই এলাকা জুড়ে দেখা যায় জলাবদ্ধতা। এ অভিযোগ হরিরামপুর, উত্তরখান, দক্ষিণখান, বাড্ডা, সাতারকুল ও ভাটারা ইউনিয়ন পরিষদ ভেঙে গঠন করা সিটি কর্পোরেশনের 18টি নতুন ওয়ার্ডের বাসিন্দাদের। সিটি কর্পোরেশনের নাগরিক হয়েও আমরা উন্নতির দিকে যাইতে পারতেছি না। একটা না একটা মারাত্মক অ্যাক্সিডেন্ট হবে আমাদের স্কুলের সামনে। সব এরিয়ায় গাইডটা রাখছে, কিন্তু ওরা কোনো কাজ কাম করে না। সিটি কর্পোরেশন হিসাবে উত্তরার ভিতরে যে নাগরিক সুবিধাটা মানুষ এই সুবিধাটা ভোগ করতে পারছি না। সেবা না পেলেও হোল্ডিং ট্যাক্স আদায়ে সিটি কর্পোরেশন থেকে আসছে একের পর এক তাগাদাপত্র। বাসিন্দাদের দাবি, একসঙ্গে বিভিন্ন সড়কের কাজ ধরেও তা অসমাপ্ত পড়ে আছে প্রায় 2 বছর ধরে। হোল্ডিং ট্যাক্স নেওয়ার জন্য তারা বাসায় বাসায় এসে চাপ প্রয়োগ করতেছে। তাহলে আমরা যেহেতু সুবিধা পাচ্ছি না, তাহলে আমরা কেন আমরা এই হোল্ডিং ট্যাক্সটা দিতে যাব? পাইপ আনছে, আনার পরে এই পাইপগুলো আবার তুলে নিয়ে গেছে। 1 সপ্তাহ ভরে রয়েছে, এরপরে আর পাইপ নাই, হাওয়া হয়ে গেছে। রাত তো 2টা-3টা বাজে, তখন প্রেগনেন্সি এক মহিলা কান্নাকাটি করতে করতে যাচ্ছে। এমন অবস্থায় তখন কি করা যায় বলুন, আপনারাই বলুন। 8 বছর পেরিয়ে যাবার পরও এমন অবস্থার জন্য নানান আইনি জটিলতার অজুহাত দেখালেন উত্তর সিটির প্রধান নির্বাহী। লোকাল কিছু ইস্যুস আছে, সেটা আমরা যখন প্রবলেম হয় আমরা রেজলভ করি। আবার কোর্ট, মহামান্য হাইকোর্টে তারা মামলা দায়ের করে, সেগুলোকে রেজলভ করা হয়। জায়গা জমি নিয়ে মানুষের ইচ্ছা, মানুষের আউটলুক, দৃষ্টিভঙ্গি সব কিছু এগুলো মিটিগেট করে করেই কিন্তু আমাদের সবাইকে নিয়ে কাজ করতে হয়। দ্যাটস ওয়াই এক্সপেক্টেড টাইমের মধ্যে অনেক সময় আমরা প্রকল্পগুলো সমাপ্ত করতে পারি না। এ বিষয়ে নগর পরিকল্পনাবিদদের পরামর্শ, জবাবদিহিতা নিশ্চিতে কর্তৃপক্ষকে আরও কঠোর হওয়া দরকার এবং জনগণকেও উন্নয়ন কাজের তদারকিতে যুক্ত করা প্রয়োজন। রাজুক হোক, সিটি কর্পোরেশন, গোয়াসা হোক, যেই কাজ করে তার সেই ঠিকাদারকে প্রশ্ন করা, সে কাজের মান নিয়ে প্রশ্ন করা, তার অডিট করা, এটা দরকার। এই অডিটিংটা হলেই দেখা যাবে যে ভালো ঠিকাদারদের কাছে যাবে। আর জনগণ যদি দাঁড়িয়ে যায় তার এলাকার দেখভালের জন্য, তারা যদি মনিটর করে, তখন কিন্তু আমরা এই খোঁড়াখুড়ির দুর্ভোগ থেকে আমরা কিছুটা পরিত্রাণ পেতে পারি। নাগরিক সুবিধা বাড়াতে 118 বর্গ কিলোমিটার এলাকা অন্তর্ভুক্ত করে 2017 সালের জুলাইয়ে গ্যাজেট প্রকাশ করে উত্তর সিটি কর্পোরেশন। এর মধ্য দিয়ে নগরীর সঙ্গে যুক্ত হয় নতুন এই 18টি ওয়ার্ড। আল আমিন তুষার, সময় সংবাদ,
ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। ময়মনসিংহ নেত্রকোনায় নতুন করে প্লাবিত হচ্ছে ভাটি অঞ্চল। পানি কমতে শুরু করলেও শেরপুরে কমেনি ভোগান্তি, ফুটে উঠছে ক্ষত চিহ্ন। 2022 সালে বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এদিকে 2023 সালে যুবদল নেতা শামীম হত্যার অভিযোগে পল্টন থানার মামলায় সাবেক মুখ্য সচিব নজিবুর রহমানের 3 দিন ও সাবেক জননিরাপত্তা সচিব আমিনুল ইসলাম খানের 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। দুপুরে এই 3 জনকে আনা হয় মহানগর মুখ্য হাকিম আদালতে। এ সময় জামিন আবেদন করে আসামি পক্ষ, তবে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের রিমান্ডে পাঠান। এদিকে সকালে রাজধানীর চকবাজার থানার রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজি সেলিম সহ 3 জনকে গ্রেফতার দেখিয়েছে আদালত। গত নির্বাচনের সময় পিটার হাসের সঙ্গে সে বৈঠক করে এই শেখ হাসিনাকে নির্বাচনে বৈধতা দেওয়ার জন্য সে দোতালি করেছে এবং মুগদাতে ছাত্র জনতা যে আন্দোলন হয়েছিল, এই আন্দোলনের সময় যে মুগদাতে ব্রিজের নিচে গুলি করে যে আহত করা হয়েছিল, অনেকে হত্যা করা হয়েছিল, তাদেরকে চিকিৎসা দেওয়ার জন্য সেই মুগদা মেডিকেল কলেজের গেট বন্ধ করে দেওয়া হয়েছিল, তাকে চিকিৎসা করতে দেয় না এই সাবের হোসেন চৌধুরী। এবং বিএনপি অফিসের সামনে 7ই ডিসেম্বর যে ঘটনাগুলো হয়েছিল, এটার সঙ্গে তার যোগসাজশ এবং তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হয়েছি। এই জন্য আরও জিজ্ঞাসাবাদ করার জন্য শুনানি অন্তে বিজ্ঞ আদালত এই মামলায় তাকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিগত 3 সংসদ নির্বাচন বাতিল, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে অপসারণ ও নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। বুয়েটের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার 5ম বার্ষিকীতে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত ছাত্র সমাবেশে এসব দাবি জানান তিনি। এ সময় তিনি বলেন, ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। ভবিষ্যতে যারা জুলুম প্রতিষ্ঠার চেষ্টা করবে, ছাত্র জনতা তাদের আবারও প্রতিহত করবে। এ সময় ছাত্রলীগের রাজনীতি বাতিলেরও দাবি জানান হাসনাত আবদুল্লাহ। সমাবেশে ছাত্র জনতার আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের পূর্ণ চিকিৎসার ব্যবস্থা এবং নিহতদের পরিবারের সদস্যদের চাকরির দাবি জানানো হয়। গত 3টা ইলেকশনকে প্রশ্নবিদ্ধ করেছে, এইসব সংসদ সদস্যকে কেন রাষ্ট্রদ্রোহী মামলায় জড়ানো হবে না? তাদের সম্পদ কেন বাজেয়াপ্ত করা হবে না? গত 3টা ইলেকশনকে আমাদের বাজেয়াপ্ত করতে হবে, 3টা ইলেকশনকে অবৈধ ঘোষণা করতে হবে, আমাদের সংবিধানকে বাতিল করতে হবে এবং আমাদের পূর্ণ সংবিধানের যে রাষ্ট্রপতি রয়েছে তাকে দ্রুততম সময়ের মধ্যে অপসারণ করতে হবে। আওয়ামী লীগ জনগণের টাকা বিদেশে পাচার করেছে উল্লেখ করে বিএনপি নেতারা বলেছেন, বিদেশে বসে এই দেশকে অস্থিতিশীল করতে এখনও ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানান। রাজধানীর এলিফ্যান্ট রোডে ডেঙ্গু সচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করল বিএনপি। এতে অংশ নেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি অভিযোগ করে বলেন, স্বৈরাচারের সহযোগীদের বিভিন্ন মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়া হচ্ছে। কেউ কেউ যখন এই স্বৈরাচারের পুনর্বাসনের কথা বলেন, তখন বিপজ্জনক বার্তা যায় জনগণের কাছে। যখন কোনো উপদেষ্টা বলেন যে তাদেরকে নিজেদের ঘর গুছানোর জন্য, তখন সেটি অত্যন্ত বিপজ্জনক বার্তা যায়। এদিন জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক আওয়ামী লীগকে গণহত্যাকারী দল হিসেবে আখ্যা দেন। তাদের রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে দ্রুত নির্বাচন কমিশন সংস্কার করে ভোটের রোডম্যাপ দিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতেই হবে। আওয়ামী লীগ আমার সদরি আলমকে ফেরত দেয় নাই, আওয়ামী লীগ আমার ইলিয়াস আলীকে এখনো ফেরত দেয় নাই। তারা কোথায় রেখেছে তাকে কোনো উত্তর আমরা আজও পাইনি। তাই সন্ত্রাসী দলকে বাংলাদেশে রাজনীতি করতে দিলে বাংলাদেশে আরো 20 বছর পিছিয়ে যায়। বিদেশে বসে শেখ হাসিনা যেন দেশে অস্থিরতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান বিএনপি নেতাদের।
কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। 18 অক্টোবরের মধ্যে 30 বিচারপতির পদত্যাগের আলটিমেটাম দিয়েছেন আইনজীবীদের একটি অংশ। এ সময়ের মধ্যে পদত্যাগ না করলে বিচারপতিদের নামের তালিকা জনসম্মুখে প্রকাশের হুঁশিয়ারি দিয়েছেন তারা। প্রধান বিচারপতির কাছে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ পাওয়া বিচারপতিদের সরিয়ে দিতে আবেদনও জমা দিয়েছেন আইনজীবীরা। আমি ব্যারিস্টার হয়েছি আজ 12 বছর ধরে বিচারপতি। গত বছরের সেপ্টেম্বরে স্ত্রী ফারজানা রাব্বি বুবলির পক্ষে গাইবান্ধা উপনির্বাচনে ভোট চেয়ে আলোচনায় আসেন হাইকোর্টের বিচারপতি খুরশিদ আলম সরকার। সাংবিধানিক পদে থেকে সে সময়ের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়ার মেয়ে জামাইয়ের এমন কাণ্ডে বিব্রত হয় বিচার বিভাগ। নালিশ যায় প্রধান বিচারপতির কাছেও। এবার বিচারপতি খুরশিদ আলম সরকারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। গণমাধ্যমের খবর, 2017 থেকে 2022 এই 5 বছরে কোম্পানি কোর্টের দায়িত্বে থাকার সময় ইচ্ছে মতো রায় দিয়ে খুরশিদ আলম সরকার বাবার ট্রাস্টের নামে নিয়েছেন কোটি কোটি টাকা। শুধু তাই নয়, রায়ের মাধ্যমে মসজিদ মাদ্রাসায় অনুদান আনারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। খুরশিদ আলম সরকার সহ হাইকোর্ট বিভাগের 30 বিচারপতির পদত্যাগ চেয়ে প্রধান বিচারপতির কাছে লিখিত দাবি জানিয়েছেন আইনজীবীদের একটি অংশ। একই দাবিতে মঙ্গলবার বিক্ষোভ করেছেন তারা। আইনজীবীদের হুঁশিয়ারি, 18 অক্টোবরের মধ্যে ব্যবস্থা না নিলে পদত্যাগে বাধ্য করা হবে বিচারপতিদের। 18 অক্টোবরের মধ্যে এই যে 2 ক্রাইটেরিয়ার ভিত্তিতে 20 জন হোক, 30 জন হোক, 40 জন হোক বিচারপতি পদত্যাগ করবেন। আমরা কাউকে টেনে হেঁচড়ে নামাতে চাই না। সেটা করতে গেলে এটা একটা ভালো নজির হবে না। আপনারা দয়া করে পদত্যাগ করুন, আর যদি সেটা করবেন না তাহলে আমরা আপনাদেরকে নামাতে বাধ্য হব। সাধারণ আইনজীবীরাও বলছেন, দ্রুত এ বিষয়ে সরকার ও প্রধান বিচারপতির হস্তক্ষেপ চান তারা। যদি আপনি চিহ্নিত করতে পারেন যে এদের কারণে এই বিচারাঙ্গন প্রশ্নের সম্মুখীন, আস্থাহীনতার সম্মুখীন, তাহলে ইমিডিয়েট নয় কেন? আর দুষ্ট লোকরা কখনো নিজের ইচ্ছায় যায় না। বাংলাদেশে এই কালচার হয়নি এখনো। অভিযুক্ত বিচারপতিরা পদত্যাগ না করলে অথবা পদত্যাগের কোনো ব্যবস্থা না নিলে 30 জন বিচারপতির নাম জনসম্মুখে প্রকাশের হুঁশিয়ারিও দিয়েছেন আইনজীবীরা। আফজার হোসেন, সময় সংবাদ, ঢাকা। উজানের পানি নামলেও ময়মনসিংহ ও নেত্রকোনায় নতুন করে প্লাবিত হয়েছে ভাটি অঞ্চল। 3 জেলার লাখ লাখ মানুষ এখনও পানিবন্দী থাকায় দুর্ভোগ কাটেনি। অনেক এলাকায় এখনও ত্রাণ পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন বানভাসী মানুষ। এদিকে বৃষ্টি না হওয়ায় শেরপুরে কমতে শুরু করেছে বানের পানি। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষত। আবাদি ফসল নষ্ট হওয়ায় দিশেহারা হাজার হাজার কৃষক। চারদিকে পানি, মাঝে ঘরবাড়ি, গাছপালা তলিয়ে দেখতে অনেকটা দ্বীপের মতো মনে হলেও আসলে এটি নেত্রকোনার বন্যা দুর্গত এলাকার চিত্র। পাহাড়ি ঢলে ভাসছে গ্রামের পর গ্রাম। ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে ক্ষতচিহ্ন। জেলার কংস, সোমেশ্বরী, উদ্বাখালী নদী তীরবর্তী গ্রামগুলো প্লাবিত হয়ে অর্ধ লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এমন অবস্থায় কিছু কিছু এলাকায় ত্রাণ পৌঁছালেও অধিকাংশ এলাকায় এখনও কোনো সহায়তা মেলেনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। 4 উপজেলার 186টি প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তলিয়েছে প্রায় 12,224 হেক্টর ফসলি জমি। সব শেষ। মানে এই বাড়ি ঘরে এদিকে যা আছে সব শেষ। এই পুকুরগুলা তো বিরাট ক্ষতিগ্রস্ত। ঘর বাড়ি, গরু ছাগল, ধান, হাঁস, মুরগি, আমার অনেক অসহায় অবস্থায় পড়ছি। এদিকে ফসল নষ্ট হয়েছে, আবার এদিকে ফসল নষ্ট হয়েছে। অনেক পুকুরে মাছ ছিল, অনেক মাছ ছিল। অনেক কালভারটা আপনার আজকে থেকে 15-20 বছর আগে তারা বদ্ধ করে দিচ্ছে। বদ্ধ করে দেওয়ার পরে দেওয়া এখন 15-20 বছর ধরে আমরা এই পানির মধ্যে। পানি যাওয়ার জন্য তো আমাদের বগ্নি ছাড়া আর কিছু নাই। আর কি করবো এই অবস্থায়? আমরা এটাই দাবি করতেছি যাতে পুনরায় ওই আগের যে কালভারটা ছিল এটা আবার হয়ে যায়। সড়ক, মাঠঘাট ডুবে করুণ অবস্থা ময়মনসিংহ। হঠাৎ বন্যায় দিশেহারা হয়ে পড়েছে স্থানীয়রা। অনেক বাড়ির ভেতরে চলাচল করতে হচ্ছে নৌকা নিয়ে। কেউ কেউ ছুটছেন আশ্রয়ের খোঁজে। 3 দিন যাবত আমরা এলাকাতে পানি, কিন্তু সব বাড়ি ঘর পানি ডুবাই গেছে। বর্তমানে আমরার অবস্থা খুব ভয়াবহ। এটা করা সব শেষ হয়েছে। 130 বছর বয়স আমার, এই পর্যন্ত আমি দেখছি নেই পানি হয়েছে। হালুয়াঘাট ও ধোবাউড়া এলাকাগুলোতে পানি কমলেও নিচু এলাকায় পানি বাড়ছে। নতুন করে প্লাবিত হয়েছে জেলার ফুলপুর উপজেলার 2টি ইউনিয়ন। পানিবন্দী অবস্থায় দিন পার করছেন 3 উপজেলার 1.5 লক্ষাধিক মানুষ। শুকনো খাবার ও বিশুদ্ধ পানির সংকট তীব্র আকার ধারণ করেছে।
শেরপুরে বন্যার পানি নামতে শুরু করলেও এখনও দুর্ভোগ কমেনি মানুষের। এখন পর্যন্ত পানিতে ডুবে 9 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বন্যা পরবর্তী পুনর্বাসন দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। লাবিব হাসান, সময় সংবাদ। বন্যা পরিস্থিতির আরও খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহের ধোবাউড়া এলাকায় আছেন সহকর্মী ওবায়দুল হক এবং নেত্রকোনার জারিয়া এলাকায় আছেন আলপনা বেগম। সরাসরি প্রথমে যাচ্ছে ওবায়দুলের কাছে। পানি নেমে যাওয়া একদিকে যেমন বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন, তেমনি ভাটি যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু নতুনভাবে প্লাবিত হচ্ছে এবং ঘরবাড়িতে পানি উঠছে। আমি যে এলাকাটিতে রয়েছে এটি ময়মনসিংহের ধোবাউড়া সদর এলাকায়। সদরের একটি বাড়িতে আমি ঢুকেছি। এখানে গতকালও কিন্তু এই বাড়িটিতে পানি ছিল না। আজ সেই পানি কিন্তু বাড়িঘর পানিতে ভরে গেছে এবং মানুষজন যারা আছেন তারা কিন্তু সেই দুর্ভোগে তারা পড়েছেন। এই এলাকার মতো আরেকটি এলাকা গোয়াতলা এলাকা ধোবাউড়ার, সেটিও কিন্তু নতুন করে আসলে প্লাবিত হয়েছে, পানি বৃদ্ধি পেয়েছে। অর্থাৎ আমরা সকাল থেকে বিভিন্ন এলাকা ঘুরে যেটি দেখেছি যে সেই সব এলাকায় আসলে যেসব উজানের এলাকাগুলো রয়েছে সেখান থেকে পানি নামতে শুরু করেছে এবং একে একে আসলে সেই যেসব বাড়িগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সব বাড়ির ক্ষত চিহ্ন কিন্তু বেরিয়ে আসতে শুরু করেছে এবং তারা যেটি বলছেন যে এই বাড়িঘর ভেঙে যাওয়া এবং বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে আসলে তারা এই পুনর্বাসন নিয়ে বেশ শঙ্কায় পড়েছেন এবং তারা বলছেন যে এই বাড়িঘর এই ধোবাউড়া উপজেলার বেশিরভাগ ঘরের পিঁড়া কিন্তু মাটি দিয়ে বানানো হয়, প্রস্তুত করা, এবং সেসব মাটি সরে গিয়ে ঘরগুলো কিন্তু অনেকগুলো ঘর কিন্তু ধসে পড়ছে। অর্থাৎ তারা কিন্তু এখন দিশেহারা অবস্থায় আছেন যে এই ঘরগুলো কিভাবে মেরামত করবেন, তারা কিভাবে আবার নতুন করে শুরু করবেন। পাশাপাশি কৃষি জমি যে ফসল তারা ফলিয়েছিলেন আমন ধানের, সেই সব ফসল কিন্তু পানির নিচে তলিয়ে গেছে। ময়মনসিংহের আরও একটি উপজেলা ফুলপুর উপজেলায় নতুন করে আরও একটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। মোট ফুলপুর উপজেলার 2টি ইউনিয়ন কিন্তু প্লাবিত হয়েছে। এছাড়াও ধোবাউড়া হালুয়াঘাট উপজেলাতেও একই অবস্থা। আমরা যেটি জানতে পেরেছি যে হালুয়াঘাট উপজেলাতেও কিন্তু যে উজানের পানি নামতে শুরু করেছে এবং এই ভাটি এলাকায় কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে। তো এই ছিল ময়মনসিংহের ধোবাউড়া থেকে এই বন্যার সর্বশেষ পরিস্থিতি। আমরা নেত্রকোনার বন্যা পরিস্থিতি জানতে আমরা চলে যাব আমাদের সহকর্মী আলপনা বেগমের কাছে। ভারতের যে পাহাড়ি ঢলে নেমে আসা এই যে নেত্রকোনার এই সময়ে যে একটি বন্যা হয়েছে এবং এই বন্যার কারণে যে ক্ষতিগ্রস্তটি হয়েছে নেত্রকোনা জেলার যে 4টি উপজেলা পূর্বদলা, দুর্গাপুর, কলমাকান্দার এবং সদরের প্রায় 50,000 মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছে এবং গত 2 দিন ধরে এই পরিস্থিতি থাকার পর এখন যে এই যে কংস নদীর পানি আজকে সারাদিন রৌদ্র থাকার কারণে কিছুটা কমেছে, কিন্তু কমার পরেও যে পানির যে ঢল এবং যে বাঁধগুলো ভেঙে এই যে চলে যাচ্ছে বিভিন্ন এই বাড়িঘর, যেমন এই কালিদাসের বাঁধ ভেঙে একটা ঘর, শহীদের ঘর চলে গেছে, ভেসে গেছে। পাশাপাশি এখানের যেখানে এই যে জারিয়া পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশে যে আমরা দাঁড়িয়ে আছি, এখানে এই নূর মোহাম্মদ ওনার বাড়িটি লাস্টে একেবারে কিছুক্ষণ আগ পর্যন্ত আমরা দেখেছি যে আরেকটু জায়গা ছিল, মাটিগুলো ছিল, সেখান থেকে মাটিগুলো সরতে সরতে চলে যেতে যেতে এই পানির যে স্রোতে আসলে টিকাতে পারছে না, তারা প্রাণান্তকর চেষ্টা করছে, কিন্তু তারপরেও যে মাটিগুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে এবং এই যে একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখানকার মানুষের যে একটা দাবি দেওয়া বা অভিযোগ তাদের যে অপরিকল্পিত রাস্তা নির্মাণ এবং অপরিকল্পিত বাঁধ নির্মাণ, পাশাপাশি নদীগুলো ঠিকভাবে খনন না হওয়া এবং মানুষ সৃষ্ট কিছু কিছু কালভার্ট বন্ধ করে দেয়া, এই যে নানান জটিলতার কারণে আজকের এই পানির কিন্তু এই অবস্থা হয়েছে। নইলে এখানকার যে গত 20 বছরে পানি কিন্তু মোটামুটি যে নদীতে যদি ধারণ ক্ষমতা ভালো থাকতো তাহলে হয়তো এভাবে লুকালয়ে চলে আসতো না এবং এটা এখানকার যে বাড়ি ঘরের মাঝখান দিয়ে ওই আপনারা দেখেছেন সকালবেলাও দেখলাম আমরা যে ওই কালিদাসের বাঁধের এদিক দিয়ে যে বাড়ির উপর দিয়ে রাস্তা সড়ক পার হয়ে ভেঙে নিয়ে আসছে এবং এই যে পানি উন্নয়নের যে বন্যা নিয়ন্ত্রণ যে জারিয়া নাটেরকোনা বেড়িবাঁধটি, এই বাঁধটি পর্যন্ত ভেঙে নিয়ে গেছে। তো এখানকার মানুষের যে এই
এত কষ্ট, তাদের খালি চোখের সামনে মাটি চলে যাওয়া ছাড়া তারা আর কিছু দেখতে পাচ্ছে না। এবং আরেকটা ব্যাপার যে প্রশাসন সব জায়গায় যাচ্ছেন না, এটা তাদের একটা অভিযোগ। প্রশাসনের লোকজন যদি এসে তাদেরকে সহযোগিতা আশ্বাস দিত তাহলেও তাদের অন্তত মনে শান্তি পেত। এই ধরনের বক্তব্য তারা দিয়েছেন। তো এই নেত্রকোনা জেলার যে পানি বন্যায় কবলিত পরিস্থিতির এই ছিল সর্বশেষ আমার কাছে। বন্যা পরিস্থিতির খবর জানছিলাম নেত্রকোনা এবং ময়মনসিংহ থেকে। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। দুপুরে টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলেন তিনি। বাংলাদেশের জন্ম হতো না যদি মাওলানা ভাসানী না থাকতেন, এবং তিনি মজলুম জননেতা ছিলেন। আমাদের আগামী প্রজন্ম কেন তাকে চিনবে না? এটা একমাত্র চেনার উপায় হলো পাঠ্যপুস্তকের মাধ্যমে দেয়া, এবং এটাকে আমার মনে হয় দেওয়ার জন্য আমি শিক্ষা মন্ত্রণালয়কে তো বলবোই। আমি বললাম তো, যদি আমাকে মানববন্ধনে দাঁড়াতে হয় আমিও দাঁড়াবো। নতুন উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলনে উত্তাল চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। তাদের দাবি বহিরাগত নয়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকেই নিয়োগ দিতে হবে ভিসি। এতে গবেষণা ও একাডেমিক উন্নয়ন এগিয়ে যাবে বলেও জানান তারা। অনেক বিশ্বাসের ক্যামেরায় শফিকুল আলমের রিপোর্ট। স্লোগানে স্লোগানে মুখর ক্যাম্পাস, বৃষ্টি উপেক্ষা করে চলছে আন্দোলন। দাবি একটাই, নতুন উপাচার্য নিয়োগ দিতে হবে বিশ্ববিদ্যালয় থেকেই। উপাচার্য নিয়োগের এক দফা দাবিতে 1 অক্টোবর থেকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা। তবে সোমবার থেকে তাদের সঙ্গে শিক্ষক, কর্মকর্তা কর্মচারীরা যোগ দেওয়ায় আন্দোলন রূপ নেয় কমপ্লিট শাটডাউন কর্মসূচিতে। বন্ধ হয় সব ধরনের কার্যক্রম। শিক্ষার্থীরা বলছেন, আগের সিন্ডিকেট ভাঙতে হলে বিশ্ববিদ্যালয় থেকেই ভিসি নিয়োগ দিতে হবে। বাইরের কোনো প্রতিষ্ঠান থেকে ভিসি চাই না, আমাদের ভিসি হবে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে। অনিয়ম এবং দুর্নীতির আশঙ্কা গড়ে তোলে, সিন্ডিকেট গড়ে তোলে, যার কারণে আমরা চাচ্ছি না অন্য বিশ্ববিদ্যালয় থেকে এখানে ভিসি আসুক। বিনিয়োগ ছাড়া অন্য কোনো উন্নয়ন আমাদের বিশ্ববিদ্যালয় করা নাই, বরং আমাদের বিশ্ববিদ্যালয়ের যেসব থিমগুলো ছিল উনি এইসব থিমগুলো এখান থেকে নিয়ে ওনার বিশ্ববিদ্যালয়ে ইমপ্লিমেন্ট করেছে, যেটা আমরা চাই না। কর্মকর্তা কর্মচারীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান, গবেষণা, অবকাঠামো ও একাডেমিক উন্নয়নে প্রয়োজন এই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষক থেকে উপাচার্য নিয়োগ। অন্য বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ পেলে ব্যাহত হবে অগ্রযাত্রা। বিশ্ববিদ্যালয় থেকে বিসি একাধিক যোগ্যতম বিসি হওয়ার মতো যোগ্যতম বিসি আছে, এইখান থেকে যদি বিসি না দেওয়া হয় আমরা মানি না। আন্দোলনে অংশ নিয়ে শিক্ষকরাও বলেন, আন্তর্জাতিক মানের এই বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়োগ পেলে কাজ করবেন শুধু নিজের স্বার্থ উদ্ধারে। গতি আনতে প্রয়োজন এই বিশ্ববিদ্যালয়েরই শিক্ষক। অনেক লোকজন, বহু উচ্চ শিক্ষিত লোকজন ভেটেরিনারি বুঝে না, আর তারা হতে চায় বিসি। এটা আমরা মানব না, এটা মানা যায় না, কারণ তারা এটা আসবে ধ্বংস করার জন্য, নিজের স্বার্থ সিদ্ধি করার জন্য। বিশ্ববিদ্যালয়ের 3টি ফ্যাকাল্টির 5 শতাধিক শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষকরা আন্দোলনে অংশ নেন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। থমকে গেল শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3য় টার্মিনালের উদ্বোধন। সম্ভাব্য দিনক্ষণও চূড়ান্ত করতে পারছে না বেবিচক। প্রকল্পের বাস্তবায়নে ধীর গতি নিয়ে প্রশ্ন বিশেষজ্ঞদের। এতে সরকার রাজস্ব আদায়ে পিছিয়ে পড়ছেন বলে মনে করছেন ব্যবসায়ীরা। আর আশাহত প্রবাসীদের দাবি, দ্রুত চালু করা হোক বিশ্বমানের টার্মিনাল। কাজর আব্দুল্লাহর রিপোর্ট। প্রকল্পের সম্পূর্ণ কাজ শেষ না করেই গত বছর অনেকটা তড়িঘড়ি করেই সফট ওপেনিং করা হয় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এই 3য় টার্মিনালের। কথা ছিল 1 বছর পরেই চলতি মাস থেকে শুরু হবে যাত্রী সেবা, কিন্তু বাস্তবতায় ফিকে হয়ে গেছে উদ্বোধনী ডামাডোল। 2023 সালের 7 অক্টোবর বেশ ঘটা করেই সফট ওপেনিং করা হয়েছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বর্ধিত নান্দনিক এই টার্মিনালের। অভিযোগ রয়েছে, প্রকল্পে এই ওপেনিং অনুষ্ঠানের ব্যয় ধরা না থাকলেও শুধু রাজনৈতিক বিলাসিতায় মোটা অঙ্কের অর্থ খরচ করতে হয়েছে বেবিচককে। সে সময় 10% কাজ বাকি রয়েছে জানিয়ে 1 বছরে তা শেষ করার কথা বলেছিল কর্তৃপক্ষ।
তবে সবই যেন অসারের তর্জন গর্জন। বিবেচক সূত্র বলছে, বছর পার হলেও চূড়ান্ত হয়নি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি পার্টনার। বাকি রয়েছে মেশিন টু মেশিন সংযোগ সহ ক্যালিব্রেশনের 2% কাজ। থার্ড টার্মিনালের মধ্যে স্ট্রাকচারাল কাজ চলছে, 98.6% মতো শেষ হয়েছে, আর বাকি কাজগুলো সিস্টেমে আনতে আনতে ফেব্রুয়ারি মার্চ চলে আসবে। টার্মিনালের 2,30,000 বর্গমিটার অবকাঠামো দৃশ্যমান হলেও সেবা কবে শুরু তা নিয়ে ধোঁয়াশায় বিশেষজ্ঞরা। ওপেনিং এর পরে কিন্তু অনেকদিন পার হয়ে গেছে, এখনো কিন্তু আমরা কোনো দেখছি না বা বুঝতে পারছি না এটা কবে নাগাদ হতে পারে। তো এইটার সাথে কিন্তু আমাদের অনেক কিছু জড়িত আছে, তো সেই জায়গাটা মনে হয় খাত সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত চালু হলে শুধু সরকারের লাভই নয়, নতুন গতি পাবে এভিয়েশন ও পর্যটন শিল্প। ফ্লাইট যদি আমরা বেশি কভার করতে পারি, আরও অনেক এয়ারলাইন্স বাংলাদেশে আসবে এবং এটা কিন্তু আমাদের ইকোনমিতে যেভাবে আপনার একটা ভ্যালু অ্যাড হবে, হোটেল ব্যবসায়ী বা ওইখানকার যারা স্থানীয় ব্যবসায়ী আছে তাদের একটা বেনিফিট হবে। এদিকে দীর্ঘ অপেক্ষার পালা শেষ করে টার্মিনাল চালুর দাবি জানিয়েছেন প্রবাসীরা। এইখানে আসা যে সমস্যার মধ্যে আমরা পড়ি, তো ওইটা চালু হলে আমাদের জন্য অনেক ইজি হবে, অনেক ভালো হবে। কিন্তু এখনো চালু কেন হচ্ছে না এই জিনিসটা এখনো বুঝতে পারতেছি না। সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের নকশায় নির্মিত এ টার্মিনাল শুধু যাত্রী পারাপারের জন্য নয়, বাণিজ্য সম্প্রসারণ, রাজস্বায় গতি বাড়ানো সহ জড়িয়ে রয়েছে বিশ্ব এভিয়েশন খাতে বাংলাদেশের ভাবমূর্তিও, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার গঠনের প্রথম সপ্তাহে পুঁজিবাজারে লেনদেন বৃদ্ধি ও সূচকের উত্থান হলেও পরের 7 সপ্তাহ টানা দরপতনে নাজেহাল বিনিয়োগকারীরা। এক পর্যায়ে বাধ্য হয়ে কমিশন চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা। এদিকে শিগগিরই পুঁজিবাজারে সুখবরের আশা দেখছেন না বিশ্লেষকরাও। মহির মারুফের রিপোর্ট। রোগী মারা যাওয়ার পরে যদি ডাক্তার জিজ্ঞাসা করে রোগী কেমন আছে, এই মার্কেটটার অবস্থা ঠিক তাই। পুঁজি বিনিয়োগকারীরা নিঃসহায় অবস্থানে আছে এবং মার্কেটের যে উত্থান পতন এটার কোনো নিয়ন্ত্রণ নেই। আমি ক্ষুদ্র, তো অনেকের অনেক টাকা পয়সা আছে, তাদের কিছু আসে যায় না, কিন্তু আমার আসে যায়, আমার সন্তানগুলো খাইতে পারতেছে না এখন। কান্নারে ইতিহাস 2010 সাল থেকে। সে সময় দেশের পুঁজিবাজারে স্মরণকালের ভয়াবহ ধসে শত শত বিনিয়োগকারী পথে বসেন। অনেকে সোনালী ঋণের প্রত্যাশা পুষে রেখেও পাননি আশার আলো। অন্তর্বর্তী সরকার গঠনের শুরুতে আশায় বুক বাঁধলেও 1.5 মাসের বেশি টানা দরপতনে লাখ লাখ টাকা হারিয়ে আবারও দিশেহারা বিনিয়োগকারীরা। গত 1.5 মাসে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসি পুঁজি হারিয়েছে 31,000 কোটি টাকা। এর মধ্যে গত সপ্তাহেই ডিএসির বাজার মূলধন কমেছে প্রায় 13,500 কোটি টাকা। ডিএসির তথ্য বলছে, গত সপ্তাহের প্রতিটি কার্যদিবসে মূলধন কমেছে গড়ে প্রায় 38%। প্রতিদিন বাজার হারিয়েছে 250 কোটি টাকার বেশি। গত সপ্তাহে ডিএসিতে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম কমেছে সিংহভাগের, বেড়েছে হাতে গোনা কয়েকটির। সর্বশেষ রোববার সূচক কমেছে 84 পয়েন্ট, যা গত 2 মাসের মধ্যে সর্বোচ্চ। এমন টালমাটাল অবস্থায় দেশের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসির প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন বিনিয়োগকারীরা। দাবি জানিয়েছেন কমিশন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগের। পরিস্থিতি সামাল দিতে বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় বসেন কমিশনের নির্বাহী পরিচালকরা। জানান, শিগগিরই পরিস্থিতি উন্নয়নে গঠন করা হবে টাস্ক ফোর্স, মেনে নেওয়া হবে যৌক্তিক দাবি। টাস্ক ফোর্সের অধীনে বিভিন্ন সেগমেন্ট থাকবে এরিয়া ওয়াইজ, সেখানে এই বিষয়গুলো রিভিউ করে সেখানে একটা রিকমেন্ডেশন আসবে, পরবর্তীতে সেই অনুযায়ী কমিশন ব্যবস্থা গ্রহণ করবে। পুঁজিবাজার বিশ্লেষকরা বলছেন, সংস্কারের পথে লোকসান এড়ানোর আপাতত কোনো উপায় নেই, তবে কোম্পানির চেয়ে বিনিয়োগকারীরা বেশি ক্ষতিগ্রস্ত হবে বলে মত তাদের। আপনি ট্রান্সফরমেশনে যখন যাবেন, যখন একটা পরিবর্তনে যাবেন, একটা গ্রুপ কিন্তু এখানে বড় হারেই ক্ষতিগ্রস্ত হবে, যারা হয়তো এটার জন্য দায়ী না, দায়ী যারা তারা কিন্তু হয়তো সিনেও নাই। বাজার কারসাজি থেকে বাঁচতে স্বল্প সময়ে লাভ উঠানোর মানসিকতা থেকে সরে আসা ও বাজার বুঝে বিনিয়োগের পরামর্শ বিশ্লেষকদের। মহির মারুফ, সময় সংবাদ, ঢাকা। চলতি বছর চিকিৎসা বিজ্ঞানে যৌথভাবে নোবেল জিতলেন 2 মার্কিন জীববিজ্ঞানী ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুপকোট। মাইক্রো আরএনএ এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিনের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয় তার একটি মৌলিক নীতি আবিষ্কারের জন্য এই 2 বিজ্ঞানীকে নোবেল দেওয়া হয়। সোমবার সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের হলরুমে এবছরের চিকিৎসা বিজ্ঞানে নোবেল বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। মঙ্গলবার পদার্থবিদ্যায় নোবেল বিজয়ীর নাম ঘোষণা হবে। 2024 Nobel Prize in Physiology or Medicine
jointly to Victor Ambros and Gary Ruvkun. এবছর নোবেল পুরস্কারের সূচনা হলো চিকিৎসা শাস্ত্রে পুরস্কার জয়ীর নাম ঘোষণার মধ্য দিয়ে। চিকিৎসা বিজ্ঞানে বিশেষ অবদান রাখায় এবছর যৌথভাবে নোবেল পুরস্কার জিতলেন যুক্তরাষ্ট্রের ভিক্টর অ্যামব্রোস ও গ্যারি রুফকুন। সুইডেনের রাজধানী স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটে তাদের নাম ঘোষণা করা হয়। মাইক্রো আরএনএ এবং পোস্ট ট্রান্সক্রিপশনাল জিনের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয় তার একটি মৌলিক নীতি আবিষ্কারের জন্য তারা নোবেল পেলেন। 1953 সালে যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারের হ্যানোভারে জন্ম নেন ভিক্টর অ্যামব্রোস। তিনি 1979 সালে MIT থেকে PhD ডিগ্রি পান। আর 1952 সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের বার্কলিতে জন্ম নেন গ্যারি রুফকুন। তিনি 1982 সালে হার্ভার্ড থেকে PhD ডিগ্রি লাভ করেন। চিকিৎসা বিজ্ঞানে নোবেল ঘোষণার পর মঙ্গলবার পদার্থবিজ্ঞান, বুধবার রসায়ন এবং বৃহস্পতিবার সাহিত্যে নোবেল ঘোষণা করা হবে। শুক্রবার শান্তিতে এবং 14 অক্টোবর অর্থনীতিতে নোবেল পুরস্কার জয়ীদের নাম ঘোষণা করা হবে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। খেলার খবর। ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20 খেলতে বাংলাদেশ দল এখন দিল্লিতে। দুপুরে গোয়ালিয়র থেকে দেশটির রাজধানীতে পৌঁছায় দলটি। প্রথম টি-20তে ভারতের সামনে দাঁড়াতেই পারেনি নাজমুল হোসেন শান্তর দল। ব্যাটিং ব্যর্থতায় স্বাগতিকদের কাছে 7 উইকেটে হেরেছে টাইগাররা। সিরিজ বাঁচাতে দ্বিতীয় টি-20তে জয়ের বিকল্প নেই চান্ডিকা হাথুরু সিংহের দলের। ভারতের মাটিতে একটি মাত্র জয়ের সুস্মৃতি রয়েছে, সেটা দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। সিরিজে সমতা ফেরাতে লাকি ভেন্যুতে বাংলাদেশ মুখিয়ে জয় পেতে। আনুষ্ঠানিক অনুশীলন না থাকায় বিশ্রামে থাকবে দল। বুধবার দ্বিতীয় টি-20তে মুখোমুখি হবে দুদল। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের আসন্ন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার মেজবাউদ্দিন বাফুফে ভবনে ঘোষণা করেন নির্বাচনী তফসিল। 9, 10 এবং 12 অক্টোবর বিতরণ করা হবে মনোনয়ন ফর্ম। 14 ও 15 2 দিন ফর্ম দাখিল করতে পারবেন প্রার্থীরা। যাচাই বাছাই হবে 16 অক্টোবর। কোনো প্রার্থীর ব্যাপারে আপত্তি আসলে তার শুনানির জন্য নির্ধারণ করা হয়েছে 18 অক্টোবর তারিখ। সুযোগ থাকবে মনোনয়ন প্রত্যাহারের। এরপরই ঘোষণা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। সভাপতি পদে 1 লাখ, সিনিয়র সহ সভাপতি পদে 75,000, সহ সভাপতি পদে 50,000 এবং সদস্য পদে 25,000 টাকার বিনিময়ে মনোনয়ন ফর্ম ক্রয় করতে পারবেন প্রার্থীরা। রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে পূর্ব নির্ধারিত 26 অক্টোবর অনুষ্ঠিত হবে বাফুফের নির্বাচন। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মাতারবাড়িতে গভীর সমুদ্র বন্দর ও কর্ণফুলী নদীর উপরে হবে সড়ক রেল সেতু। একনেক সভায় সিদ্ধান্ত, ঢাকার বাইরে সুবিধা বাড়িয়ে রাজধানীতে কমানো হবে মানুষের চাপ। ফেসবুক পোস্টের জেরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাবাসসুম সাময়িক বরখাস্ত। চাকরিচ্যুতির দাবিতে রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ। এবং দুর্গাপূজায় নেই কোনো নিরাপত্তা ঝুঁকি, জানালেন আইজিপি। বললেন কাজে যোগ না দেয়া পুলিশ সদস্যদেরকে ডেকে চাওয়া হচ্ছে কৈফিয়ত। নজরদারিতে জামিন পাওয়া জঙ্গিরা। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।